হ্যালো বন্ধুরা, বছরের শেষ হতে যায়। আমি ভিডিওটা করছি 2025 ডিসেম্বর মাসে। তা আমরা চলে এসেছি আলিপুর মিউজিয়ামে, আলিপুর জেল মিউজিয়াম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালিস আনলিমিটেড ব্লগ। তা আমরা চলে এসেছি মানে আমি, বনি, পুতুল সোনা আর দিব্যেন্দু। তা অনেকদিন থেকেই আসবো করছি, প্রতি বছরই আসা হয় না। তা এখন চলে এসেছি এই বছরে। তা এই ব্লগটা কিন্তু তোমাদের পরেই যাবে। তা আমরা চলে এসেছি এখানে। দেখো, লাইট অ্যান্ড সাউন্ডের জন্য টিকিট লাগছে 100 টাকা, যেটা 6টা থেকে দেখা যাবে। আর এখানে প্রবেশ মূল্য কিন্তু খুবই কম, 30 টাকা। তা আমরা এন্ট্রি ফি করে ভেতরে ঢুকে যাচ্ছি। আজকে রবিবার। হ্যাঁ এই রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুষ্টুকে জেলে নিয়ে এসেছি। আমরা এখন চলে এসেছি দুষ্টুকে নিয়ে জেলে। কলকাতার এই আলিপুর জেল, যা এখন কলকাতার বুকে জাদুঘর হিসেবে পরিচিত, এটি 17 নম্বর জাজেস কোর্ট রোডে অবস্থিত। এই দেখো, ভেতরটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো আছে। আর এখানে ম্যাপ দেওয়া আছে। এটি আলিপুর জেলের ভেতরে পুরো ম্যাপ, যেখানে যেখানে কি কি আছে সব দেখানো আছে। ঘুরতে অসুবিধা হবে না সম্ভবত। আর আমরা ওই দিক দিয়ে গিয়ে এসেছিলাম। প্রথমে ঢুকেই দেখো, এখানে আমাদের দেশের শহীদদের মূর্তি করা আছে। আমরা এবার ম্যাপ অনুযায়ী সবকিছু দেখব। প্রথমেই আমরা যাব নেহেরু কক্ষে, যেহেতু রিক্সার সামনে পড়ছে। এই দেখো, বাঁ দিকেই আছে। এই দেখো, তখনকার দিনে কিভাবে লকটা দেওয়া থাকতো। এইরকম সেম আন্দামানে আছে। আমরা 2025 আন্দামানে গেছিলাম। তা সেই ভিডিওটাও তোমাদের কাছে পৌঁছবে কিছুদিন পরেই। এই হচ্ছে জওহরলাল নেহেরু। হ্যাঁ ছিল। ব্রিটিশরা জওহরলাল নেহেরুকে 1934 সালে 17ই ফেব্রুয়ারি বন্দী করেছিলেন। আর সেই তাকে দেখতে তার মেয়ে ইন্দিরা গান্ধীও আসতেন এই আলিপুর জেলে। এই দেখো, আর একটা কক্ষে আছে জওহরলাল নেহেরু সেঞ্চুরি 1989। এই দেখো বন্ধুরা, এই পাশের কক্ষটাই হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায় কক্ষ। এইখানেই তিনি বন্দী ছিলেন। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। আমরা এখন ওল্ড গোডাউন ঘরে যাচ্ছি, যেটা লাইব্রেরি অ্যান্ড সেমিনার হল। দেখা যাক এখানে কি আছে। কলকাতার আলিপুর সেন্ট্রাল জেল 1906 সালে ক্ষমতাসীন নেতাদের উপর অকথ্য অত্যাচারের সাক্ষী এবং বর্তমানে একটি হেরিটেজ মিউজিয়াম নামেই পরিচিত আছে, যেখানে আমি তোমাদেরকে নিয়ে আজকে এসেছি। এখানে সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, অহরচন্দ্র রায় বন্দী ছিলেন। বর্তমানে এটি আলিপুর জেল বা স্বাধীনতা বন্দীদের স্মারক হিসেবেই পরিচিত আছে, যেখানে ফাঁসির মঞ্চ, বন্দীদের সেল এবং আলোক শব্দ প্রদর্শনীয় রয়েছে, যেটা তোমাদের প্রথমেই জানালাম। এই আলিপুর জেল ঐতিহ্যবাহী স্থান, যা 1906 সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ছিল ব্রিটিশ আমলের একটি প্রধান কারাগার, যেখানে আমাদের দেশের বীর যোদ্ধারা শহীদ হয়েছিলেন এবং সেখানে অকথ্য অত্যাচার সহ্য করেছিলেন ব্রিটিশদের হাতে। সত্যি আমার এই আলিপুর কারাগারে এসে যেন মনে হচ্ছে সব চোখের সামনে ভেসে উঠছে। আর যত ভাবছি আর দেখছি, তোমাদের সাথে শেয়ার করছি, গায়ে যেন কাঁটা দিয়ে উঠছে। 2019 সালের পর এই কারাগারটি ভারতের স্বাধীনতা সংগ্রামের সম্মানে এটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে। 2019 সালের পর বন্দীদের বারুইপুর কারাগারে স্থানান্তরিত করা হয়। এই কারাগারটি একটি কার্যকরী কারাগার হিসেবে বন্ধ করে দেওয়া হয়। এর ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ প্রদর্শনের জন্য এটিকে আলিপুর জাদুঘর রূপান্তরিত করা হয়েছে। এই আলিপুর জেলটা যে বারুইপুরে নিয়ে যাওয়া হয়েছে, সেটি আমরা দেখতে গেছিলাম বাইরে দিয়ে অবশ্য। তা সেখানে কিন্তু ফটো তোলা যাবে না,
আমরা ফটো তুলতে পারিনি, সেই জন্যই আমরা বাইরে থেকে দেখে চলে এসেছি। শ্রী অরবিন্দ ঘোষ আলিপুর বোমা মামলার পর কারারুদ্ধ হন। তার অবস্থানকালে তিনি সুপ্রভাত পত্রিকায় বাংলায় একাধিক প্রবন্ধ লিখেছিলেন, যা পরে টেলস অফ প্রিজন লাইফ নামে প্রকাশিত হয়। তিনি পরে বলেছিলেন, আমি 1 বছরের কারাদণ্ডের কথা বলেছি। আশ্রম বা আশ্রমে 1 বছরের জীবনযাপনের কথা বলাই বেশি উপযুক্ত হতো। ব্রিটিশ সরকারের ক্রোধের একমাত্র ফলাফল ছিল আমি ঈশ্বরকে খুঁজে পেয়েছিলাম। আমরা যেখানে চলে এসেছি সেটি হচ্ছে দ্বীপান্তরের বন্দি জীবন। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এটা এই আলিপুর জেলের একদম মাঝখানে অবস্থিত। দেখ সোনামা কিরম ভাবে মারতো, দেখ ব্রিটিশরা ইংরেজরা কিরম ভাবে মারতো আমাদের ইন্ডিয়ানদের, দেখ। যাতে ব্রিটিশরা বন্দীদের নজরবন্দি করতে পারত, সেই রুমে আমরা যাচ্ছি। এখানে তোমাদের এই আলিপুর জেলের সময়সূচিটা বলা হয়নি। সকাল 11:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকবে, সোমবার বন্ধ থাকে অবশ্য। আর একটা হয় আলোক ও শব্দ প্রদর্শনী, সেটা সন্ধ্যাবেলা করে হয় 6টা থেকে, আর একটা টাইমে হয় 7:30 থেকে। মুহসিন আদ-দিন আহমেদ, যার ডাকনাম ছিল দুদু মিয়ান, তিনি ছিলেন বাংলার ফরাজি আন্দোলনের একজন নেতা। 1857 সালের ভারতীয় বিদ্রোহে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। বন্ধুরা, আমার এই ভিডিওটা অনেকটাই বড় হচ্ছে, তবুও তোমরা স্কিপ করো না, তোমরা পুরো ভিডিওটাই আমার দেখো। তোমাদের খুবই ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু দেখতে পারবে। যারা এখনো পর্যন্ত আলিপুর জেলে যাওনি, তারা ঘরে বসেই আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেখে খুবই ভালো লাগবে তোমাদের। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে ভিডিও দেখে একটা কমেন্ট করো, কেমন লাগলো তোমাদের। আমারও ভালো লাগবে যে আমার করা ব্লগগুলো ভালো লাগছে কি খারাপ লাগছে। এটা হচ্ছে সাধারণ কক্ষ। এই আলিপুর জেলের মধ্যে অনেক রয়েছে, প্রবেশদ্বার ভবন, হাসপাতাল ভবন, ফাঁসির মঞ্চ এলাকা, এখানে রয়েছে অনেক অন্ধকার কক্ষ। ফাঁসির আগের দিন কয়েদিদের আনা হতো, তাদের শেষ ইচ্ছা কথা জানা হতো।
এখানে পার্টিশন করা, বন্দীদের জীবন চর্চা এটা, হ্যাঁ এখানে এখানে সব ইয়ে মানে করতে। কোনো কাজ বাজ করতে পারে না। চল। জেল ভিতরে ভিতরেই রাখতে ওই তো জেল। বন্ধুরা, আমরা এখন তোমাদের নিয়ে যাচ্ছি একটা কক্ষে, যেই কক্ষে ব্রিটিশরা আমাদের দেশের দেশপ্রেমী বিপ্লবীদের যেখানে বন্দি করে রেখেছিল, তাদের জীবন কেমন ছিল, কিভাবে কাটাতো, সেইটাই তোমাদেরকে দেখাবো। যতই দেখছি ততই চোখে জল এসে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে। সত্যি এমনও ছিল সেই সব সময়কার জীবনযাপন আমাদের দেশে। তাদের জন্যই আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীনভাবে বাঁচতে পারছি। এই তো ওখানে বেঁধে রেখে দিয়েছে কড়াতে। এই হাতটা ধর। আর নিজেদের কাজ নিজেরা করতে বলো তো? বাবা, নিজেদের কাজ নিজেরা করতে। এটা দিয়ে খেতে হবে। থালা ওর একটা থালা। বাবা এটা হচ্ছে এটা মেশো মেশো সারাদিন এখানে বোতাকে বুড়ি বাগিয়ে দেয় আর গা বুড়ি বেরিয়েছে বাবা। এত ভেঙে পড়লে চলে এরা বলছে দেশ আমাদের যে পারতেই হবে। এখানেই চান করতো, এখানেই খেত, এখানেই ঘুমোতো। এরা কাপড় কাচ্ছে। এই যা বাবা, পেছনে দিকে থাকবি। পেছনের থেকে নাকি না কি করেছিল? চালতা বাগান। বাহ, গণেশ ঠাকুর কোলে নিয়েছে মা দুর্গা ঠাকুর। বাবা আমার ছুটি, বাবা কি সুন্দর মা, তাই না মা? 2022-এ। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, যারা যারা এসেছো তারা তো জানোই, আর যারা আসোনি তারা জেনে রাখো যে এখানে কিন্তু সন্ধ্যেবেলায় যে আলিপুর জেলে যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হবে, সেইটার কিন্তু কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্য তোমাদের দেখাতে পারবো না। এখন যেখানে আমরা এসেছি এটা হলো প্রদর্শনী কক্ষ। এখানে প্রজেক্টরের মাধ্যমে সেই সময় আলিপুর জেলে ভয়াবহ মর্মান্তিক সব কাহিনী দেখানো হবে। তোমরা এখানে আসলে এটা কখনোই মিস করো না। ওটাকে অ্যাড করে দেবো, ওটা ব্রিটিশ শাসনের পরাধীনতা থেকে স্বদেশকে মুক্ত করার প্রয়াসে সক্রিয়ভাবে ব্রতী হওয়ার অপরাধে বহু বিপ্লবী এখানে কারারুদ্ধ হন। বহু বিপ্লবীকে এখানে ফাঁসি দেওয়া হয়। বিদেশ থেকে পড়াশোনা করে ভারতে ফিরে অরবিন্দ ঘোষ ভারতের স্বাধীনতা সংগ্রামকে ঘনিষ্ঠভাবে জেনেছিলেন, বুঝেছিলেন, বহু পরিকল্পনা রচনা করেছিলেন। তিনি এবং তার ভাই বারীন্দ্রনাথ ঘোষ বিপ্লবের শিক্ষাকে তীব্র করার জন্য গঠন করেছিলেন অনুশীলন সমিতি। যুবকেরা এখানে শরীর চর্চার অনুশীলন করার জন্য আসতেন, কিন্তু আসল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা বাস্তবায়ন করা। সেই সময় অরবিন্দ ঘোষ ও তাঁর ভাই বারীন্দ্র ঘোষের নেতৃত্বে সাপ্তাহিক পত্রিকা যুগান্তর প্রকাশিত। এই পত্রিকা প্রতিনিয়ত সরকারের আক্রমণের শিকার হচ্ছে, এমনকি নিষিদ্ধ করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামের প্রধান বিরোধীদের অন্যতম ছিলেন
নিষ্ঠুর ব্রিটিশ অফিসার কিংসফোর্ড, যিনি বারবার এই ধরনের সংবাদপত্র নিষিদ্ধ করেছিলেন। শপথ, উনি ছিলেন বিপ্লবীদের প্রধান লক্ষ্য। দুই বিপ্লবী ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাঁদ কিংসফোর্ডকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা ব্যর্থ হন। ব্রিটিশের হাতে ধরা পড়ার আগে দেশপ্রেমিক প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন। 19 বছর বয়সী যুবক ক্ষুদিরাম বোস ব্রিটিশের হাতে ধরা পড়েন। বিচারে তার ফাঁসি। ব্রিটিশরা অভিযান চালিয়ে অনেক সক্রিয় বিপ্লবীদের 1908 সালের 2রা মে 32 নম্বর মুরারিপুকুর রোডে অভিযান চালিয়ে 14 জন সাহসী দেশপ্রেমিককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রুজু করা হয় মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলা। আজ আপনি যেখানে বসে আছেন, এখানে প্রায় 30 জন সাহসী বিপ্লবী অন্ধকারে বন্দী ছিলেন। বিপ্লবীরা কারাগারের 4 দেয়ালে থাকতে পারে, কিন্তু দেয়াল কখনো বিপ্লবকে থামাতে পারেনি। বিপ্লব ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল চারিদিকে। আমি দাঁড়িয়েছিলাম, ও তুমি আসলে না, বিপ্লবীদের জেল ভাঙার পরিকল্পনা ছিল। এই বিপ্লবীরা নরেন ঘোষের কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসু নরেন ঘোষকে হত্যার উদ্যোগ নিয়েছিল। পিস্তল আনা হয়েছিল ঠিক। কানাইলাল এবং সত্যেন্দ্র সরকারি সাক্ষী হওয়ার ইচ্ছে প্রকাশ করেন, কিন্তু শর্ত দিল তার আগে কানাইলাল নরেন ঘোষের সাথে দেখা করবেন। 1908 সালের 31 অগস্ট নরেন ঘোষের তাদের সঙ্গে দেখা করবে। তার শরীরে গুলির পর গুলি চালিয়ে তাকে শেষ করে দেওয়া হবে। বিচারে কানাইলাল দত্ত সত্যেন্দ্রনাথ বসু ফাঁসি। দুজনের বিপ্লবের চেতনা ছিল এতই প্রবল যে এই দুঃসাহসী বিপ্লবীদের মুখে একটি শব্দ আসে। তারা হাসতে হাসতে আলিঙ্গন করেছিলেন মৃত্যুকে। মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলায় অনেক বন্দীকে কারাগারে পাঠানো হয়েছে। অনেককে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পরে তা কালাপানিতে পাঠানো এবং অন্যান্য শাস্তিতে রূপান্তরিত করা হয়েছিল। অরবিন্দ ঘোষের মামলা লড়েছিলেন প্রখ্যাত আইনজীবী চিত্তরঞ্জন দাস। বিপ্লবের অনির্বাণ শিখাকে চিরপ্রজ্বলিত রাখাই ছিল প্রতিটি বিপ্লবীর একমাত্র কামনা। এই কামনা চরিতার্থ করতে যে কোনো শাস্তি তারা মাথা পেতে নিতে একটু পিছপা। সেই আত্মত্যাগের সাক্ষ্য বহন করে আছে আলিপুর জেলে। হয়ে গেছে মশা, আর টিভি এখন দেখা না। এই দেখ এই যে এই যে মধ্যিখানে ঘরগুলো, যেটা আমরা ওখানে ঢুকতে পারছিলাম না।
এক পয়সা, 1 পয়সা 2 পয়সা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে 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 মা, আস্তে। এমনি কেমন হলো? রাজা রামমোহন রায়। এমনি শোন শোন, আমি ভাবছি যে কবে না না বেশ বলে না না
আলিপুর জেলের মধ্যেই এটা হচ্ছে তাঁতকল। এখানে ব্রিটিশরা আমরা এখন নজরুল কক্ষে চলে এসেছি। আমরা এখন নজরুল কক্ষে চলে এসেছি। এই ফাঁসির মঞ্চ। দীনেশ গুপ্ত এখানে রেখেছিল। দীনেশ গুপ্ত, ওর ফাঁসি হয়েছিল। সেই যে দীনেশ গুপ্ত। হ্যাঁ, ভয় পেয়ে গেছি। এটা হচ্ছে অটোপসি রুম, অর্থাৎ ময়নাতদন্ত কক্ষ। ব্রিটিশরা ভারতীয় বিপ্লবীদের ফাঁসি দিয়ে এখানে নিয়ে আসতো, তাদের ময়নাতদন্ত করতো। আর তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে একটা বেসিনও আছে, আর এই নিচের দিকে দেখো একটা নালী আছে। এখানে মনে হয় ময়নাতদন্তের পর বডি থেকে যে রক্ত বেরোতো সেটা ধোয়ার জন্য এই নালীটাই ব্যবহার করা হতো। এই রুমটা ছিল অন্ধকারাচ্ছন্ন আর খুব ভয়ানক স্থান। বন্ধুরা, এই সেই ভয়াবহ ফাঁসির মঞ্চ। এই ফাঁসির মঞ্চে
স্বাধীনতা সংগ্রামের বহু বীর বিপ্লবী প্রাণ দিয়েছেন। এই ফাঁসির মঞ্চ এখনো পর্যন্ত ব্রিটিশ শাসনকালে অত্যাচারের জ্বলন্ত ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে, যা এখনো দেখলে যেন বুক কেঁপে ওঠে, চোখ দেখে জল নেমে আসে। এখানে আমাদের ভারতের বিপ্লবীদের ফাঁসি দেওয়া হয়েছিল। দীনেশ গুপ্ত, কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, অনন্ত হরি মিত্র, দীনেশ মজুমদার, গোকুলচন্দ্র, রামকৃষ্ণ বিশ্বাস, অশ্বিনী কুমার দাস। ফাঁসির পরই এই যে নিচে দেখতে পাচ্ছ জায়গাটা কাঁচ দিয়ে এখন ঢাকা আছে, এই জায়গাটা আগে খোলা ছিল, এখান থেকে ডেড বডি বার করা হতো। এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই ফাঁসির মঞ্চে ঠিক উল্টো দিকেই আছে। এখানে জানলা থেকে বন্দীদেরকে ফাঁসি দেওয়া দেখানো হতো, যারা তাতে ভয় পায়, সেই ভয়তেই সত্যি কথাটা যাতে ব্রিটিশদের বলে দেয়। আলিপুর জেলের শহীদের তালিকা: কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত, গোপীনাথ সাহা, গোপীমোহন, প্রমোদ রঞ্জন চৌধুরী, অনন্ত হরি মিত্র, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার, চারুচন্দ্র বসু।